নমস্কার, ওয়েলকাম টু হাজরা বায়োকেমিক অ্যান্ড হোমিও প্র্যাকটিস। তো এই উইন্টার সিজন অর্থাৎ শীতের সময় বা অন্যান্য বছরের অন্যান্য সময়েও মানুষের হুটহাট করে ঠান্ডা লাগা, বাচ্চাদের হুটহাট করে ঠান্ডা লাগার একটা টেন্ডেন্সি থেকেই যায়। তো হঠাৎ করে ঠান্ডা লাগলে আপনি ঘরোয়া কয়েকটি আমাদের হোমিওপ্যাথিক রেমেডি বা মেডিসিন কালেক্ট করে রাখলে খুব সহজেই পারবেন ওই সমস্যাগুলোর ট্যাগেল দিতে। মুহূর্তের মধ্যে 2-1 ঘন্টার মধ্যে রিলিফ পাওয়া যাবে এবং সম্পূর্ণ রিলিফ পাওয়া যেতেও পারে। তো সেরকম কয়েকটি রেমেডি আমি আজকে বলবো। তো ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে বলে আমি দুটো পার্টে বলবো। আজকের এই ভিডিওটাতে আমি 5-6টা মেডিসিন কভার করার চেষ্টা করছি, যত শর্টে বলা যায় এবং যত পিকিউলিয়ার সিমটম বলতে যে সিমটমগুলো দেখলে বা পেলে আপনি তাকে ওই মেডিসিনটা দিতে পারেন, এই রকম আমি একটা ছোট্ট ভিডিও দেওয়ার চেষ্টা করছি। মনে রাখবেন, হোমিওপ্যাথিক মেডিসিন কোনো রকম কোনো প্র্যাকটিশনারের সাজেশন ছাড়া গ্রহণ করা উচিত নয়। তবুও যদি অ্যাকিউট কেস অর্থাৎ হঠাৎ করে হওয়া সমস্যায় আপনার সিমটম ম্যাচ করে, আপনি এই মেডিসিনগুলো ব্যবহার করে খুব অনায়াসেই সেই সমস্যা থেকে তাৎক্ষণিকভাবে মুক্ত হতে পারেন। তো প্রথম মেডিসিন আমার অ্যালিয়াম সিপা। অ্যালিয়াম সিপা সাধারণত আমরা ঠান্ডা, সর্দি, কাশি এই ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এগুলো একটি অ্যাকুইট মেডিসিন। এর অ্যাকশন অফ ডিউরেশন খুবই কম, কিন্তু মেডিসিনটা মন্ত্রের মতো কাজ করে। তো এই অ্যালিয়াম সিপার যে ঠান্ডা, সর্দি, কাশি লাগা এগুলো শুরু হয় কোনো রকম ঠান্ডা বাতাসে যাওয়ার পরে বা কোল্ড ড্যাম্প ওয়েদারে যাওয়া থাকার কারণে, অথবা অনেকক্ষণ ধরে হাত পা ভিজিয়েছেন জলে, তারপরেই এর সমস্যাগুলো শুরু হয়। তো এর সমস্যা কি হয়? সমস্যা হচ্ছে প্রফিউজ নাজাল ডিসচার্জ। নাক দিয়ে প্রচুর পরিমাণে জল আসতে থাকবে, একেবারে কাঁচা জল, মনে হবে যেন নাকের মাথা পর্যন্ত চলে আসছে। পাশাপাশি নাকে যে সর্দি বা জলটা আসছে রানিং নোজ হওয়ার পরে, তো সেই নাকের জলের কারণে নাকের মাথাটাতে কিছুটা জ্বালা জ্বালা বোধ হওয়া। এর পাশাপাশি আমরা যদি আরও দেখি, এই পেশেন্টের এলিয়াম সিপার যদি লক্ষণ থাকে, তো এই পেশেন্টের চোখগুলো লাল এবং চোখের থেকেও যে ডিসচার্জ বা জলক্ষরণ হবে সেগুলোর মধ্যে তীব্রতা থাকবে, চোখের কোণাগুলো একটু জ্বালা জ্বালা ভাব থাকে। এছাড়া এরা গরম ঘরে গেলে এদের, মানে যদি সাধারণত বাইরে আছে ওপেন এয়ার, এদের খুব ভালো ফিল করায়। মানে খোলা বাতাসে থাকলে এদের যে সমস্যাগুলো হয়, নাক রানিং আছে, এর ফলে যে শরীরের মধ্যে জ্বালা অঞ্জ্বালা হয়, সেগুলো অনেকটা বেটার ফিল করে। কিন্তু যখন বদ্ধ ঘর বা ওয়ার্ম রুমের মধ্যে যায়, যে ঘরটা একটু গরম তুলনামূলক পরিবেশের তুলনায়, সেখানে গেলে তাদের সমস্যা বাড়তে থাকে। তাহলে দেখুন, 4-5টা পয়েন্ট পেলে আপনি অ্যালিয়াম সিপা দিতে পারেন। প্রথম হচ্ছে, আমাকে এলিমেন্টটা কিসের থেকে হয়েছে, এই সমস্যাটা তার কী থেকে শুরু হলো। কোল্ড ড্যাম্প ওয়েদার বা কোল্ড এয়ারে যাওয়ার কারণে, কিংবা অনেকক্ষণ ধরে জল ঘাটাঘাটি করেছেন তারপরে হচ্ছে কি না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে প্রফিউজ নাজাল ডিসচার্জ হবে, নাক দিয়ে প্রচুর পরিমাণে জল আসতে থাকবে, এবং যেটার একটা বৈশিষ্ট্য হচ্ছে তীব্র জ্বালা করা নাকের মাথাতে। এর পাশাপাশি কী হবে, চোখগুলো লাল থাকবে, পরের পয়েন্ট। এবং কী হবে, চোখের কোণা দিয়ে যে ল্যাক্রিমেশন হবে বা জল ক্ষরণ হবে, চোখে অনেক সময় জল আসতে পারে, তার কারণে এখানে চোখের কোণাতে জ্বালা বোধ হতে পারে। এর পাশাপাশি কি, যেটা বললাম, ওপেন এয়ার অর্থাৎ খোলামেলা বাতাসে রোগী ভালো ফিল করবে নিজেকে, কিন্তু যখন বদ্ধ ঘর বা গরম ঘরের মধ্যে প্রবেশ করবে তখন তার অস্বস্তি অঞ্জলা আরও বেড়ে যাবে। তো এই লক্ষণগুলো থাকলে আপনি এলিয়াম সিপা ব্যবহার করতে পারেন হঠাৎ করে হওয়া অ্যাকিউট কেসে। দ্বিতীয় মেডিসিন আমি বলবো অ্যাকোনাইট। অ্যাকোনাইটও আরও একটি রামবাণ ওষুধ। তো অ্যাকোনাইট কি হয়, হঠাৎ করে ঠান্ডায় আপনি গেছিলেন, হঠাৎ করে দেখা গেল ঠান্ডা বাতাস বাইরে, তার মধ্যে যাওয়ার কারণে তার ঠান্ডা সর্দি কাশি লেগে গেল। বা হঠাৎ করে বাইরে বেরিয়েছিলেন, বুঝতে পারেনি, ফিরতে রাত হচ্ছে, রাতে বেলা হঠাৎ করে বাইরে ঠান্ডা আবহাওয়া, সেটার এক্সপোজারের কারণে আপনার ঠান্ডা সর্দি কাশি লেগে গেল। তো এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, অ্যাকোনাইট অ্যাপ্লাই করতে পারেন। অ্যাকোনাইট এই ক্ষেত্রে খুব মারাত্মকভাবে কাজ করে। এছাড়া এর পাশাপাশি কি থাকে, এই সময় যখন ঠান্ডা লাগে, এই ঠান্ডার পাশাপাশি তার হাঁচির একটা বিশেষ প্রবণতা থাকে, সঙ্গে কিছুটা জ্বর জ্বর ভাব এবং মাথা ধরা, এই ধরনের লক্ষণও পাওয়া যায়। এর পাশাপাশি ক্লিয়ার, মোটামুটি সেমি ক্লিয়ার টাং পাওয়া যায়, জিভটা মোটামুটি পরিষ্কার।
তো এই লক্ষণগুলো পেলে মূলত হঠাৎ করে ঠান্ডায় যাওয়ার কারণে ঠান্ডাটা লেগেছে, কোল্ড এক্সপোজারের কারণে আর কি। এর পাশাপাশি সিনিজিং বা হাঁচি থাকবে, সঙ্গে হালকা কি বলবো মাথা ধরা ভাব, একটু জ্বর জ্বর ভাব। এই ক্ষেত্রে আপনি অ্যাকোনাইট ব্যবহার করতে পারেন। পরবর্তী মেডিসিন আসি ইপিকক। এটি একটি মারাত্মক মেডিসিন। বিশেষ করে আমি দেখেছি যে অনেক বাচ্চাদের ক্ষেত্রে এই ইপিককের লক্ষণ পেলে মেডিসিন প্রয়োগ করার 5-7 মিনিটের মধ্যেই বাচ্চা 90%, 80-90% সুস্থতা দেখায়, যে সে এতটা সুস্থ হয়ে গেছে, আমরা সামনে বসেই দেখতে পাই। তো ইপিককের মেইন সিমটম হচ্ছে সিভিয়ার রেসপিরেটরি ট্রাভেল উইথ কমন কোল্ড কফ। হালকা সর্দি কাশি লেগেছে, কিন্তু তার একটা রেসপিরেটরি ডিস্ট্রেস, শ্বাসের একটা বেশ সমস্যা দেখা দেয়। পাশাপাশি কি থাকে, রানিং অ্যান্ড স্টাফি নোজ, নাক কখনো কখনো রানিং হয়ে যাচ্ছে, কখনো কখনো ব্লক হয়ে থাকছে, ঠিক এরকম। পাশাপাশি আর কি পাবো, সিনিজিং, অত্যাধিক হাঁচি, সোর থ্রট, গলাতে ব্যথা, কাশি, সামান্য পরিমাণে হেডেক থাকতে পারে। এর পাশাপাশি যেটা আরও একটা প্রমিনেন্ট সিমটম ইপিককের, সেটা হচ্ছে পেশেন্ট খুব দুর্বল বোধ করবে নিজেকে। আর সব থেকে পিকিউলার যে দুটো সিমটম, আপনি ঠান্ডা সর্দি কাশি হঠাৎ করে লেগেছে, সঙ্গে রেসপিরেটরি ডিস্ট্রেস আছে, এর পাশাপাশি আপনি আর দুটো লক্ষণ, এই দুটো যদি পেয়ে যান, আপনি ইপিকাক চোখ বন্ধ করে প্রয়োগ করতে পারেন। সেই দুটো লক্ষণ কি কি? 1 নাম্বার হচ্ছে পেশেন্ট থার্স্টলেস হবে, অর্থাৎ জল পিপাসা একেবারেই থাকবে না। সঙ্গে ক্লিয়ার টাং, জিভটা যদি দেখেন পুরো একদম পরিষ্কার টাং, পরিষ্কার ভার্নিশ টাং থাকবে। সঙ্গে কি থাকবে, জল পিপাসা কম। এর পাশাপাশি ঠান্ডা সর্দি কাশি এবং কিছুটা রেসপিরেটরি ডিস্ট্রেস বা শ্বাসের একটু সমস্যা হচ্ছে, আপনি ইপিকক প্রয়োগ করার কিছুক্ষণের মধ্যেই গুড রেজাল্ট পেয়ে যাবেন। এর পাশাপাশি আরও একটা সিমটম বলা যায়, তাহলে ইপিকক ধরে রাখতে গেলে আপনারা কয়েকটা জিনিস মাথায় রাখবেন। প্রথম হচ্ছে কমন কোল্ড কফ রয়জা, সাথে কি থাকবে, সিনিজিং থাকবে, একটু রেসপিরেটরি ডিস্ট্রেস থাকবে। আর যে দুটো তিনটে পয়েন্ট খুব ভাইটাল, সেটা হচ্ছে ক্লিয়ার টাং, ভার্নিশ টাং, সঙ্গে কি থাকবে, জল পিপাসা একেবারেই থাকবে না। আর এই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে হলে দেখা যায় যে এই সমস্ত লক্ষণের পাশাপাশি বাচ্চাদের একটা ভমিটিং বা নজিয়ার টেন্ডেন্সি থাকে। ভমিটিং ততটা নয়, নজিয়া, একটা বমি বমি ভাব, বমি করব বা বমি করতে চাইছে, এরকম একটা ভাব বাচ্চাদের মধ্যে দেখা যায়। তো এই লক্ষণগুলো পেলে আপনি নিঃসন্দেহে ইপিকক প্রয়োগ করে একটা ভালো রেজাল্ট পেতে পারেন। পরবর্তী মেডিসিন আসি আমি আর্সেনিক অ্যাবাম। আর্সেনিক অ্যাবাম বিভিন্ন রোগের ক্ষেত্রে, আমরা কনস্টিটিউশনালি ট্রিটমেন্টের ক্ষেত্রে একে একটা পলিক্রিস্ট হিসাবেও ব্যবহার করি। অ্যাকচুয়ালি আর্সেনিক অ্যাবাম পলিক্রিস্ট মেডিসিন, কিন্তু অ্যাকিউট কেসেও এর গুরুত্ব অত্যাধিক। তো সিনিজিং উইথ থিন ওয়াটারি ডিসচার্জ হুইচ অ্যাক্রিড বার্ন ইচি, হাঁচি থাকবে, সঙ্গে নাজাল ডিসচার্জ থাকবে, যে ডিসচার্জগুলো থাকবে সেগুলোর মধ্যে জ্বলন থাকবে, অ্যাক্রিড হবে, সঙ্গে জ্বালা থাকবে, তীব্র জ্বালা থাকবে। আর কি হবে, নাকের মধ্যে কখনো একটু চুলকানি বোধ হতে পারে। এছাড়া রানিং নোজ থাকবে, হ্যাঁ, নাক দিয়ে জল আসতে থাকবে। আর এই আর্সেনিক অ্যাবাম ক্রনিক হোক বা অ্যাকিউট, তো এর একটা সবথেকে প্রমিনেন্ট সিমটম হচ্ছে গ্রেট প্রস্টেশন। রোগী নিজেকে খুব ফিজিক্যালি মেন্টালি বোথ উইক মনে করবে, খুব টায়ার্ড ফিল করবে, মনে হবে যেন এক্সস্টেড, পুরো একেবারে যেন আর কিছু নেই, রোগী সবসময় শুয়ে থাকতে চায়, নার্ভাসনেস কাজ করে, খুব ভয় সয় মনে হয় যেন। এদের হঠাৎ করে কিছু হলে আর্সেনিক অ্যাবামের পেশেন্ট খুব ভীত মনে হয়। এরা হঠাৎ করেও কিছু হয়, এরা তৎক্ষণাৎ ডাক্তারের কাছে যেতে চায়। ছোট বাচ্চা যদি হঠাৎ করে কোনো সমস্যায় পড়ে, আর্সেনিক অ্যাবামের যদি বাচ্চা হয় বা পেশেন্ট হয়, তাহলে মা বাবাকে বলবে আমাকে এখনই ডাক্তারের কাছে নিয়ে চলো, এখনই আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো। তো এদের মধ্যে একটা ভয়বোধ সবসময় কাজ করে। বাদ বাকি আমরা অ্যাকিউট কেস বা ক্রনিক কেসে আর্সেনিককে থার্স্টলেস হিসাবে পাই। অনেক সময় ক্রনিক কেসে এরা থার্স্টিও হয়, অর্থাৎ জল পিপাসা এদের অ্যাকিউট কেসে একটু কমই থাকে, কিন্তু ক্রনিক কেসে আমরা অনেক সময় পাই যে আর্সেনিক অ্যাবাম থার্স্টি। এর পাশাপাশি হঠাৎ করে হওয়া এই সর্দি কাশিতে শারীরিক মানসিক খুব দুর্বলতার পাশাপাশি আমরা পেশেন্টের যেটা পেলাম, জল পিপাসা কম, কিন্তু এমনও দেখা যায় যে ঘন ঘন অল্প অল্প পরিমাণে জল এরা পান করতে চায়। এর পাশাপাশি রেস্টলেস, অর্থাৎ এক জায়গায় বেশি সময় স্থির থাকতে পারে না, শুয়ে থাকতে চাইছে কিন্তু বেশি সময় শুয়ে থাকতে পারছে না, এরকম ধরনের টেন্ডেন্সি এদের মধ্যে থাকে। এরা খুব শীত কাতুরে হয় এবং
এদের এই সমস্যাগুলো যখন হয় তখন এদের শরীরের মধ্যে একটা শীত শীত ভাব থাকে, যেগুলো থেকে যে এই শীত শীত ভাব সহজেই শীত শীত ভাব কাটিয়ে তারা গরম হয়ে উঠতে পারে না। অর্থাৎ ঠান্ডা লাগছে তো লাগছে, তাকে বালিশ কাঁথা চাপা দাও, যদি এর পাশাপাশি জ্বর থাকে, ধরুন সর্দি ঠান্ডা কমন কোল্ড যেটা আর কি, এর পাশাপাশি যদি একটু জ্বর ভাব থাকে, তো এখানে দেখা যায় যে পেশেন্টের খুব শীত করছে, তো আপনি বালিশ কাঁথা যাই চাপা দিন না কেন, সহজে এরা গরম হতে চায় না। তো এই লক্ষণগুলো থাকলে আপনি আর্সেনিক এবং নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন। পরবর্তী, আজকে আমি 3-4টে মেডিসিন বললাম, আর একটা মেডিসিন, 5টা মেডিসিন শেষ করি। তো পরবর্তী যে মেডিসিন হচ্ছে এটা হচ্ছে ফেরামফস। এটা একটা অ্যাকুইট মারাত্মক ওষুধ। তো এই ফেরামফস কি হয়, বিগিনিং স্টেজেস অফ কোল্ড সিমিলার টু অ্যাকোনাইট। হঠাৎ করে কোনো ঠান্ডা সর্দি কাশি লাগলো বা অন্য কোনো ইনফ্লামেশন শুরু হলো, হঠাৎ করে আপনার কোনো জায়গায় চোট আঘাত লাগলো যার কারণে আপনার ওখানে প্রদাহ হচ্ছে, আপনি ফেরামফস ব্যবহার করতে পারেন। তো ঠান্ডার ক্ষেত্রেও একইভাবে, হঠাৎ করে শুরু হচ্ছে, ঠান্ডা সবে লাগছে, এমন মুহূর্তে আপনি ফেরামফস ব্যবহার করতে পারেন, যেটা অনেকটা অ্যাকোনাইটের মতো সিমিলার। কিন্তু অ্যাকোনাইটের ক্ষেত্রে কি হয়, অ্যাকোনাইটের ক্ষেত্রে ভায়োলেন্ট বা সিভিয়ারিটি অনেক বেশি থাকে যে সমস্যাগুলো হয় তার। কিন্তু ফেরামফস জাস্ট অ্যাকুইট, জাস্ট শুরু হচ্ছে, ভায়োলেন্ট বা সিভিয়ারিটি এখনও আসেনি। লুকস রেড অ্যান্ড ফ্লাস্ট, এদের ফেস একটু রেডিশনেস এবং ফ্লাস্ট থাকে। আর সঙ্গে কি হয়, এটা একটু দুশ্চিন্তা করতে থাকে, অ্যাংজাইটি, ওয়ারি, লিথার্জিক টাইপের হয়। এর পাশাপাশি কখনো কখনো দেখা যায় যে ঠান্ডা সর্দি কাশির সময় ফেরামফসের পেশেন্টের নাক দিয়ে রক্তক্ষরণও দেখা যায়। এছাড়া হাত পা এদের খুব কোল্ড বা ঠান্ডা থাকে, এবং কি হয়, থার্স্ট ফর কোল্ড ওয়াটার, এরা ঠান্ডা জলও পান করতে চায় এদের এই রোগের সময়। তাহলে যদি আমরা ফেরামফসকে দেখি, ফেরামফস একটা একেবারেই অ্যাকুইট মেডিসিন। ফেরামফস যে কোনো সমস্যার বিগিনিংয়ে আমরা ইউজ করতে পারি। তো এদের কি হয়, এই পেশেন্টের জল পিপাসা থাকে যেটা, সেটা কোল্ড ওয়াটারের প্রতি একটা চাহিদা থাকে। এছাড়া এদের হাত পা ঠান্ডা থাকে, আর মুখে একটা বিবর্ণ ভাব, রেডনেস পাওয়া যায়, ফ্লাস্ট রেডনেস পাওয়া যায়। তো এই লক্ষণগুলো থাকলে আপনি ফেরামফস ব্যবহার করতে পারেন। তো দেখুন, আজকে আমি 4-5টা মেডিসিন বললাম, অ্যালিয়াম সিপা, অ্যাকোনাইট, ইপিকাক, ফেরামফস আর আর্সেনিক। তাহলে আপনারা জেনেই গেলেন যে মোটামুটি এই মেডিসিনগুলো কীভাবে ব্যবহার করা যায়। আমি একেবারে পিকিউলার সিমটমগুলো নেওয়ার চেষ্টা করেছি। তো এখন আরেকবার বলে দিই, আপনি যদি অ্যালিয়াম সিপার কথা বলেন, অ্যালিয়াম সিপা হচ্ছে, এটা একটি খুবই অ্যাকুইট মেডিসিন। অ্যালিয়াম সিপার ঠান্ডা সর্দি কাশিতে কী হবে, নাজাল ডিসচার্জ থাকবে, নাক দিয়ে জল আসতেই থাকবে, নাকের মাথায় একটু জ্বালাবোধ থাকবে, এছাড়া চোখ রেডনেস থাকবে, আর চোখ থেকে যে ল্যাক্রিমেশন বা জল ক্ষরণ হবে সেগুলোতেও একটা তীব্রতা থাকবে। এর পাশাপাশি অ্যালিয়াম সিপার পেশেন্ট কি হয়, গরম ঘরে যদি এদের রাখা হয় অসহ্যতা বাড়ে, কিন্তু এরা ওপেন এয়ারে ভালো থাকে। এরপরে আসি অ্যাকোনাইট, এটিও একটি খুব অ্যাকুইট মেডিসিন, কিন্তু অ্যাকুইট সিভিয়ারিটি, হঠাৎ করে ঠান্ডা লেগেছে, কিন্তু হঠাৎ করে খুব ঠান্ডা লেগে গেছে। কেন লেগেছে, কারণটা কি, যে হঠাৎ করে সে ঠান্ডা বাতাসে গেছিলো বা ঠান্ডা আবহাওয়া থেকে এসেছে, সাডেন এক্সপোজার টু কোল্ড বা কোল্ড এয়ার, এখান থেকে যদি এলিমেন্ট শুরু হয় তাহলে আপনি অ্যাকোনাইট ব্যবহার করতে পারেন। পরবর্তী মেডিসিন আমি যেটা বললাম ইপিকাক, ইপিকাকের ক্ষেত্রে 3-4টে পয়েন্ট বললাম। ইপিকাকের পেশেন্ট থার্স্টলেস হবে, টাংটা পুরো ক্লিয়ার ভার্নিশড হবে, এবং বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে একটা নজিয়া বা বমি বমি ভাবের একটা প্রবণতা থাকে। তো এইগুলো দেখলে আপনি আর কি, সঙ্গে এপিকাকের একটা রেসপিরেটরি ডিস্ট্রেস, একটু শ্বাসের একটু সমস্যা, রানিং নোজ, সিনিজিং থাকছে, হাঁচি কাশি থাকছে, এর পাশাপাশি একটু শ্বাসের সমস্যা, একদম জিভ পরিষ্কার ভার্নিশড, সঙ্গে জল পিপাসা কম, একটু বমি বমি ভাব বাচ্চাদের ক্ষেত্রে, আপনি ইপিকাক ব্যবহার করতে পারেন। আর্সেনিকের ক্ষেত্রে কি বললাম, আর্সেনিক গ্রেট প্রস্ট্রেশন, একেবারে এক্সস্টেড হয়ে গেছে, মনে হয় সামান্য কিছু হয়েছে, কিন্তু আর্সেনিকের পেশেন্ট মনে করে আমি খুবই অসুস্থ হয়ে গেছি। তো এমন ক্ষেত্রে ঠান্ডা সর্দি কাশি, গ্রেট প্রস্ট্রেশন থাকবে, একটু ভয় ভয় বোধ থাকবে, রেস্টলেসনেস থাকবে, হ্যাঁ। আর এদের যখন এদের পাশাপাশি যদি ঠান্ডা সর্দি কাশির পাশাপাশি যদি এদের শরীরে জ্বরের প্রবণতা থাকে বা একটু জ্বর জ্বর ভাব থাকে, তো এই ক্ষেত্রে লেপ কাঁথা একাধিক চাপা দেওয়ার পরেও কি হয়, যে এরা সহজে গরম হয়ে উঠতে পারে না, নিজেদের ভাইটাল ফ্লুইড বা ভাইটাল ওয়ার্ম এতটাই কম যে সহজে এরা গরম হয়ে উঠতে পারে না। পরবর্তী যেটা বললাম ফেরামফস, ফেরামফসও একটি একেবারে অ্যাকুইট মেডিসিন। যে কোনো সাডেন বিগিনিংয়ের ক্ষেত্রে, যে কোনো সমস্যায় আমরা অ্যাকোনাইট ব্যবহার করতে, ফেরামফস ব্যবহার করতে পারি। তো ফেরামফস
বিশেষ করে প্রদাহজনিত সমস্যার ক্ষেত্রে খুব ভালো কাজ করে। তো ফেরাম্পসের পেশেন্টের কি দেখা যায় যে হঠাৎ করে শুরু হয়েছে এবং খুব সিভিয়ারিটি নয়, অ্যাকোনাইটের মতো হঠাৎ করে শুরু হয়ে খুব সিভিয়ার হয়ে গেছে এমনটা নয়, জাস্ট শুরু হয়েছে, সাডেন বিগিনিং হয়েছে, সামান্য ভুগছে রোগী, সঙ্গে মুখে একটা রেডনেস ভাব দেখা যাচ্ছে, কখনো কখনো নাক দিয়ে ব্লিডিং পাওয়া যায়, থার্স্ট ফর কোল্ড ওয়াটার, এই সমস্ত কয়েকটা সিমটম পেলে আপনি ফেরাম্পস ব্যবহার করতে পারেন। তো এই অ্যাকুইড মেডিসিনগুলো এই জন্যই বললাম যে ঘরোয়া হিসাবে 5-10টা মেডিসিন যদি আমরা রেখে দিই ঘরে, তো দেখা যায় যে হঠাৎ অনসেট কোনো সমস্যায় আমাদেরকে খুব সাহায্য হবে। আমাদের বাচ্চারা, আমাদের পরিবারের অন্যান্য মেম্বাররা হঠাৎ করে কোনো সমস্যায় পড়লে আমরা একটু লক্ষণ মিলিয়ে যদি দিতে পারি, খুবই উপকার পাওয়া যায়। তবে হোমিওপ্যাথিক ওষুধ প্রপার ডায়াগনোসিস, প্রপার গাইডিং ছাড়া না নেওয়াই ভালো, কারণ প্রত্যেকটা মেডিসিন আপনার একটা সাইড এফেক্ট রাখে, সেখানে ভুল মেডিসিন অ্যাপ্লাই হলে আপনার সমস্যা হতে পারে। তো সেই জন্য সর্বদা চেষ্টা করবেন কোনো একজন প্র্যাকটিশনারের গাইডেন্সে মেডিসিন গ্রহণ করার। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। আমি এই সিরিজেরই কমন কোল্ডের আরও বেশ কিছু মেডিসিন যেগুলো খুবই অ্যাকিউট কেসে ফলপ্রদ, সেগুলো পরপর আপলোড করতে থাকবো। পাশাপাশি অন্যান্য রোগের ক্ষেত্রেও যে সমস্ত মেডিসিনগুলো অ্যাকিউট অবস্থায় যে লক্ষণগুলো পেলে আমরা ব্যবহার করতে পারি সেগুলো আপলোড করতে থাকবো। তো সকলে ভালো থাকবেন। লং লাইফ হ্যানিম্যান, লং লাইফ হোমিওপ্যাথি। ধন্যবাদ।